দ্রুত দেশকে স্থিতিশীল দেখতে চায় বিএনপি, জানিয়েছেন তারেক রহমান। দলের কেউ অনৈতিক কাজ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সহায়তা করবে ভারত, জানিয়েছেন প্রণয় ভার্মা। খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা প্রতিহতের ঘোষণা সার্জিসের। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবার রাজধানীতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের প্রতিবাদ মিছিল, জাতীয় ঐক্যের আহ্বান। আর নয় দিল্লির পদলেহন, বলেছেন মান্না। ব্যবসা বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে, উপদেষ্টা শাখাওয়াতের বার্তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যত দ্রুত সম্ভব দেশকে একটা স্থিতিশীল অবস্থায় দেখতে চায় তার দল। রাষ্ট্র কাঠামো গঠনের 31 দফা নিয়ে ফরিদপুরে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে তিনি কথা বলেন। তারেক রহমান আরও বলেন, বিএনপি এখন আগের থেকে অনেক কঠোর। দলে কেউ অনৈতিক কাজ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তার। বলেন, 31 দফা তখনই বাস্তবায়ন করা যাবে যখন জনসমর্থন নিয়ে সরকার গঠনের সুযোগ পাবে বিএনপি। সকাল 10:30টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে বৃহত্তর ফরিদপুরের 5 জেলার নেতাকর্মীরা অংশ নেন। এই 31 দফায় সবকিছু না, কোনো ব্যক্তি কোনো সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু অ্যাড করা প্রয়োজন, সংযোজন করা প্রয়োজন, আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো একটি প্রস্তাবনা, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। তবে এই যে অর্জনটি, প্রিয় সহকর্মীবৃন্দ, এই অর্জনটি কিন্তু আজকে সারাদিনে আমরা করতে পারবো না। আগামীকালকেও যদি আমরা সারাদিন বসে তারপরে আমরা অর্জন করতে পারবো না, আগামী পরশুদিনও যদি তারপরে অর্জন করতে পারবো না। আমরা এই 31 দফাগুলোর অর্জন কম বেশি তখনই করতে পারবো যখন জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার গঠন বা দেশ পরিচালনার সুযোগ পাবেন, তখনই আমরা এটি করতে পারবো। আমরা এই দফাগুলোর প্রত্যেকটি দফা, এর ভিতরে যেই কথাগুলো আছে, এই দফাগুলোকে সামনে রেখে আমরা যেই বিষয়গুলো বলতে চাইছি জনগণকে, এগুলো আপনাদেরকে আরো নিয়ে যেতে হবে মানুষের কাছে। জনমানুষের সমর্থন নিয়ে, বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে আমরা যাতে কাজ শুরু করতে পারি 31 দফা বাস্তবায়নের জন্য, সেটিই হোক আমাদের লক্ষ্য। যাতে জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হই এবং সেই সরকার পর্যায়ক্রমিকভাবে 31 দফা যাতে বাস্তবায়ন করতে পারে। পরিবর্তন হলেও এবং কিছু চ্যালেঞ্জ থাকলেও স্থিতিশীল গণতান্ত্রিক অগ্রসরমান ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সহায়তা অব্যাহত রাখবে ভারত, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে দুদেশের সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য তার। যে পরিবর্তনই হোক, দুদেশের মানুষের কল্যাণে পারস্পরিক নির্ভরশীলতা বাড়বে বলে মনে করেন তিনি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, কিছু চ্যালেঞ্জ থাকলেও অতীতের মতোই বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ভারত। বাংলাদেশ ভারত বন্ধন কোনো কিছুতে শিথিল হবে না বলে মন্তব্য তার। ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, উন্নত বাংলাদেশ দেখতে চায় বলে জানান তিনি। রাজধানীর সামরিক জাদুঘরে 6 ডিসেম্বর মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন ভারতের হাই কমিশনার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা একজন প্যাথোলজিক্যাল খুনি। এই খুনিরা নতুন করে গল্প সাজিয়ে নতুন রূপে ফিরে আসার চেষ্টা করছে। যারা খুনিদের পুনর্বাসন করতে চায় তাদের প্রতিহত করতে আবারও একসাথে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রামে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এমন কথা বলেন। এ সময় সার্জিসকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথা জানান সার্জিস আলম। শহীদ পরিবারের সদস্যদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি প্রশাসনকে আরো বেশি কঠোর হওয়ার আহ্বান জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। যে খুনি মানে তার পরিবারের 18 জনের হত্যা নিয়ে 16 বছর ধরে মায়া কান্না করলো, সে যদি এটা মায়া কান্না না করে, সে যদি প্যাথোলজিক্যাল একজন খুনি না হয়, তাহলে তো সে 2000 খুন করতে পারতো না। এই খুনিদের পুনর্বাসন যেন এই বাংলাদেশের মাটিতে না হয় সেটি নিশ্চিত করা, এবং সেটি করার জন্য আমরা যেমন এই 5ই আগস্টের পূর্বে আমরা ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমরা এখনও সেই খুনিদের বিচার নিশ্চিত করার জন্য এবং সকল প্রকার
পুনর্বাসনের বিরুদ্ধে আমরা জীবন দেওয়ার জন্য এখনো প্রস্তুত আছি। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা সহ দিল্লির আধিপত্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা। এজন্য মহাখালীর রাওয়াতে সমাবেশের পাশাপাশি প্রতিবাদ মিছিল করেছেন তারা। শনিবার মহাখালীতে রিটায়ার্ড আর্মি অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনের সামনে সমাবেশ করে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা। ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক উত্তেজনা, ভারতীয় বিভিন্ন প্রচার মাধ্যমে অব্যাহত বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা এবং সর্বশেষ আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় এবার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। বাংলাদেশ বিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাকও দিয়েছেন তারা। সমাবেশ শেষে মহাখালী থেকে মিছিল করে বিজয় সরণি ঘুরে রাওয়ায় গিয়ে শেষ হয় সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের মিছিলটি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশ আর ভারতের পা চেটে চলবে না। সার্বভৌমত্বের প্রশ্নে দেশের সবাই এক। খুলনার উমেচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুপুরে নাগরিক ঐক্য খুলনার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মান্না আরো বলেন, এত বড় অভ্যুত্থানের পর আর কারো চাঁদাবাজি, দখলদারিত্ব, গুন্ডামি দেখতে চায় না দেশের মানুষ। অগ্রাধিকারের ভিত্তিতে দ্রব্যমূল্য কমাতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তার। পরে মাহমুদুর রহমান মান্না জুলাই আগস্টের অভ্যুত্থানে ঢাকায় নিহত শাকিল আহমেদের কবর জিয়ারত করেন। বাংলাদেশকে এখন আগের মতো পা চেটে বেড়াবার চিন্তা যদি করেন তাহলে হবে না। বাংলাদেশকে সমান্তরে বন্ধুর মতো করে সাথে নিয়ে চলতে পারবেন, না হলে চলতে পারবেন না, আপনারা হোঁচট খাবেন। এই জাতীয় ঐক্য নিয়ে কোনো বিভ্রান্তি হওয়ার দরকার নেই। আমাদের সামনে নির্বাচন, দুটো দল যখন প্রতিদ্বন্দ্বিতা করবে তারা দুজন কি একই নির্বাচন করতে পারবে? জাতীয় ঐক্য মানে তা বোঝায় না। জাতীয় ঐক্য মানে আমার সাথে আপনার পার্থক্য তো আছেই, কিন্তু তারপরে আমরা এক আছি। ব্যবসা বাণিজ্যে অসহযোগিতা করলে শুধু বাংলাদেশ নয়, ভারতও ক্ষতিগ্রস্ত হবে বলছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে সাতক্ষীরার ভুমরা স্থলবন্দরে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। উপদেষ্টা আরো বলেন, ব্যবসা বাণিজ্যের সাথে দুই পারের লাখ লাখ মানুষ জড়িত। যা হচ্ছে তা সবই রাজনৈতিক। তবে দুপক্ষের আর্থিক ক্ষতির কথা চিন্তা করে ভারত রপ্তানি বন্ধ করবে না বলে মনে করেন এই উপদেষ্টা। ভারত যে আমাদের কাছ থেকে বিনা পয়সা দিয়ে যায়, টাকা দিয়ে যায়, তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয়, আমি তো বলি বন্ধ করুক। গরু তো বন্ধ করেছিল, তো গরু আমাদের দেশে কি এখন না আমরা গরু খাই না? তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার, ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত, ওই পারেও লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত। পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে। আগামী বছর দেশে নির্বাচিত সরকার দেখা যেতে পারে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে তিনি জানান, নির্বাচিত সরকার বিষয়ক এই মত একান্তই তার ব্যক্তিগত। শেষমেশ কি হবে তা তিনি জানেন না। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত 3 দিন ব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনে তিনি কথা বলেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য সমতা, সুযোগ, স্বাধীনতা এবং মর্যাদার ভিত্তিতে ন্যায়সঙ্গত এবং টেকসই উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের পুনর্গঠন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানের টাকা বাইরে চলে গেছে, ব্যাংকের টাকা বাইরে চলে গেছে। এমন অবস্থায় সামাজিক ক্ষমতার জন্য রিসোর্স দরকার। বলেন, বড় অনেক কোম্পানি দেশের বাইরে ব্যাংকের টাকা নিয়ে গেছে, যেটা অর্থনীতিতে অস্বস্তি তৈরি করেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি রিসোর্স দিতে হলে আরো বেশি অর্থায়নের দরকার বলেও জানান তিনি। একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব, আমার ব্যক্তিগত মতামত জানি না কি হবে, তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। তবে কোন দেশ কখনো তো হঠাৎ করে ওইভাবে উন্নতি হয়নি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, শুল্ক কমানোর পরও পণ্যের দাম না কমা সরকারের জন্য উদ্বেগের। তিনি বলেন, বাজারে পণ্যের সরবরাহ একেবারে কম নয়,
তবে সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাওয়া সেভাবে সুফল মিলছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে মার্কেটিং বিভাগের 50 বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা আরও বলেন, একদিকে মূল্যস্ফীতি কমছে না, অন্যদিকে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে না। এটি সীমিত আয়ের মানুষের জন্য সমস্যার কারণ। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে বাজারে পণ্যের দাম অনেক কমে যাবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আসছে রোজায় পণ্যের দাম কম রাখা না গেলে তা সরকারের জন্য বড় চাপের বিষয় হবে। কারণ ওই সাপ্লাই চেনটা কিন্তু অনেকাংশে নষ্ট হয়েছে এবং অনেকাংশে কিন্তু আপনার কি বলে ম্যানিপুলেট করে সরবরাহ যে একেবারে কম তা না, এবং আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে বহু দ্রব্যের ট্যাক্স কমিয়ে দিয়ে জিরো পর্যন্ত নিয়ে আসি, কিন্তু দাম কমছে না। এটা অনেকটা আমাদের উদ্বেগের কারণ। সাধারণ মানুষ যদি মূল্যস্ফীতির ছবলে থাকে, পার্চেসিং পাওয়ার বাড়ে না, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয় তাদের জন্য। আশুলিয়ার দারুল ইহসান বিশ্ববিদ্যালয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে দুপক্ষ। বিশ্ববিদ্যালয়টি 20 বছর ধরে অবৈধভাবে দখলে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন দারুল ইহসান ট্রাস্টের চেয়ারম্যান দাবিদার অ্যাডভোকেট ফয়জুল কবির। সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দাঁড়িয়ে তিনি কথা বলেন, তিনি সংবাদ সম্মেলন করেন। অন্যদিকে তার অভিযোগ সঠিক নয় বলে দুপুরে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে পাল্টা সংবাদ সম্মেলন ডাকেন ট্রাস্টি বোর্ডের প্রধান উপদেষ্টা দাবিদার ডাক্তার সালাউদ্দিন সাইদ। সংবাদ সম্মেলনে সালাউদ্দিন সাইদ ফয়জুল কবিরের বিরুদ্ধে উচ্চ আদালতের একটি স্থগিতাদেশ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ে অনধিকার প্রবেশের চেষ্টার পাল্টা অভিযোগ করেন। ব্যক্তির স্বার্থে নয়, জনস্বার্থে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়েকে কার্যকর করতে জিএসসি র্যাম্প নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এই দাবি জানানো হয়। ফোরামের সহসভাপতি নগর পরিকল্পনাবিদ সুভাষ চন্দ্র বড়ুয়া লিখিত বক্তব্যে বলেন, বিগত সরকারের আমলে জনস্বার্থ উপেক্ষা করে একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে নির্মাণের উদ্যোগ নেওয়া লালখান বাজার থেকে পতেঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। সর্বশেষ বিতর্কিত বেশ কয়েকটি র্যাম্প প্রকল্প থেকে সাময়িক বাদ দেওয়া হলেও বাওয়া স্কুল ও জিএসসি জংশনের মাঝে হোটেল পেনিনসুলারের সামনে থেকে বাদ দেওয়া হয়নি। শুরু থেকে প্রতিবাদ করার পরও বন্ধ হয়নি এর নির্মাণ কাজ। সংবাদ সম্মেলনে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সেকান্দার খান সহ উপস্থিত ছিলেন অনেকেই। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, শেখ হাসিনার সাথে বন্ধুত্ব রাখার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে দুশ্মনী শুরু করেছে ভারত সরকার। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে স্থানীয় বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। দলের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা দিয়ে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, কেউ কোনো অপকর্ম করলে দল তার দায় নেবে না। দুপুরে সাতক্ষীরার পাটকেল ঘাটায় তালা উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় তিনি একথা বলেন। নানা কর্মসূচিতে নোয়াখালী মুক্তি দিবস পালন হয়েছে। এ উপলক্ষে নোয়াখালী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। প্রধান সড়কগুলো ঘুরে নোয়াখালী মুক্ত স্কয়ার চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান তারা। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য আইনজীবী মঞ্জুর আল মতিন। সুনামগঞ্জের দোয়ারাবাজার মংলারগাঁও গ্রামে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের সাথে নিয়ে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে মঞ্জুর আল মতিন এসব কথা বলেন। দোয়ারাবাজারে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার বিষয়ে তিনি বলেন, এখানে হিন্দুদের কিছু বাড়িঘরে হামলা হয়েছে। এ ধরনের ঘটনা আর কখনোই যেন না ঘটে, সতর্ক থাকতে হবে। বাগেরহাট সদর উপজেলার 50,000 মানুষের আয়ের উৎস বাদোখালী বিল রক্ষা এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খনন ও স্লুইস গেট সচল করার দাবি করেছেন পরিবেশ কর্মীরা। দুপুরে পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি বাগেরহাট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। 7,000 একর জমি নিয়ে বাদোখালী বিলের কৃষি এবং মৎস্য খাতের উপর নির্ভরশীল প্রায় 50,000 মানুষ। বরিশালে বিএনপির পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জেলা প্রেস ক্লাব হলরুমে বরিশাল সদর উপজেলা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৩০০ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ। সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নামের তালিকা প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। পঞ্চগড়ে ৭,০০০ শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব শুরু হয়েছে। শনিবার দুপুরে বোদা উপজেলার ব্যাংঘারি বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালের সহযোগিতায় এই শীত আনন্দ উৎসব শুরু হয়। অনুষ্ঠানে উপজেলার ১৮টি বিদ্যালয়ের ২৫০০ শিশু শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ তুলে দেন জেলা প্রশাসক সাবেত আলী ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। পটুয়াখালী বাউফল উপজেলার ৭ নম্বর বগা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন। সভায় প্রধান বক্তা ছিলেন বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল জব্বার মৃধা ও সভাপতিত্ব করেন আনিসুর রহমান বাবুল মৃধা। পৌরবাসীর নানা সুযোগ সুবিধার কথা সামনে রেখে সুযোগ্য মেয়র প্রার্থী নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে সাভারে। পৌরসভার জামসিং শুকুরজান উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দ্রুত দেশকে স্থিতিশীল দেখতে চায় বিএনপি, জানিয়েছেন তারেক রহমান। দলের কেউ অনৈতিক কাজ করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। স্থিতিশীল অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সহায়তা করবে ভারত, জানিয়েছেন প্রণয় ভার্মা। খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা প্রতিহতের ঘোষণা সার্জিসের। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবার রাজধানীতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের প্রতিবাদ মিছিল, জাতীয় ঐক্যের আহ্বান। আর নয় দিল্লির পদলেহন, বলেছেন মান্না। ব্যবসা বাণিজ্যে অসহযোগিতা করলে ভারতও ক্ষতিগ্রস্ত হবে, উপদেষ্টা শাখাওয়াতের বার্তা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।